হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 হতে দ্বাদশ অধ্যায় এর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এর হিসাব নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফরম্যাট অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অর্থাৎ আয় ব্যয় হিসাব এর নমুনা। আয় ব্যয় হিসাব কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে ব্যবসা প্রতিষ্ঠান তাদের আয় এবং ব্যয়ের হিসাব যে বিবরণীর মাধ্যমে করে তাকে বলা হয় আয় ব্যয় বিবরণী হিসাব। আয় ব্যয় বিবরণী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয়, অর্থাৎ যে তারিখে যে সময়ের জন্য আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়, আয় ব্যয় বিবরণী হিসাবে শুধুমাত্র ওই তারিখের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। যেমন 2020 সালের বেতন হিসাব, তার সাথে বকেয়া বেতন আছে এবং তার সাথে অগ্রিম বেতন আছে, সেখানে শুধুমাত্র 2020 সালের হিসাব অন্তর্ভুক্ত হবে আয় ব্যয় হিসাবে। যেমন বেতনের সাথে বকেয়াটা যোগ হবে, অগ্রিমটা বাদ যাবে। এভাবেই শুধু নির্দিষ্ট বছরের জন্য ওই আয় ব্যয় বিবরণীটি প্রস্তুত করা হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য যে লেনদেন সংগঠিত হয় সেটি এখানে লিপিবদ্ধ করা হয়। এবং আরেকটি কথাই বলি, আয় ব্যয় বিবরণী হিসাবে শুধুমাত্র আসবে কি মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো, এখানে মূলধন জাতীয় আয় এবং ব্যয় আসবে না। আজকে একটি আয় ব্যয় বিবরণীর নমুনা চক নিয়ে আলোচনা করতেছি। সর্বপ্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, থাসরিন ফাউন্ডেশন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। টি ফর্ম লিখলেও চলবে, না লিখলেও চলবে। টি ফর্মটা for the year ended 31st December 2021, অর্থাৎ 31শে ডিসেম্বর 2021 সালের সমাপ্ত বছরের জন্য। ডেবিট ক্রেডিট সর্বশেষে শিরোনামটি লেখার পরে আমরা একটি আয় ব্যয় বিবরণী হিসাবের জন্য ছক তৈরি করব। ঠিক এভাবে এক্সপেন্ডিচার্স ব্যয়সমূহ টাকা, ইনকাম আয় টাকা, এভাবে আমরা একটি আয় এবং ব্যয় বিবরণীর জন্য ছক তৈরি করব। এখানে ব্যয়ের কলামে শুধুমাত্র আসবে মুনাফা জাতীয় লেনদেনের ব্যয়গুলো এবং ইনকামের মধ্যে আসবে শুধুমাত্র মুনাফা জাতীয় আয়গুলো নির্দিষ্ট সময়ের জন্য, যেই সময়ের জন্য আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা হচ্ছে সেই সময়ের জন্য। তাহলে কি কি লেনদেন আছে সেটা একটু আমি দেখি। সর্বপ্রথম লিখেছি আমরা স্যালারিজ, ইনার কলামে টাকাটা লিখেছি, যেমন এখানে সমন্বয় আছে সেজন্য। পেয়েবল অ্যাড অর্থাৎ বকেয়াটা যোগ করেছি, ফাইনাল কলামে বসবে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স উৎসব ভাতা, ব্যাংক চার্জ অ্যান্ড কমিশন, রেন্ট এক্সপেন্স, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, পোস্টেজ, টেলিফোন অ্যান্ড মোবাইল এক্সপেন্স, অফিস স্টেশনারিজ, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স বিনোদন খরচ, ল অ্যান্ড লিগ্যাল এক্সপেন্স আইন খরচ, training and workshop expense, advertisement expense, lunch allowance, cleaning and washing expense, education allowance, শিক্ষা ভাতা, miscellaneous expense বিবিধ খরচ, interest on loan, interest on savings, depreciation expense, loss on sale of assets, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। তারপর হচ্ছে সার্ভিস চার্জ, সেবার মাধ্যমে আয়, ফাইনাল কলামে টাকাটা লিখেছি, যদি সমন্বয় থাকতো বকেয়া থাকলে যোগ করতাম, অগ্রিম থাকলে বিয়োগ করতাম। যেহেতু আজকে সমন্বয় নেই সেহেতু আমরা কি করেছি সার্ভিস চার্জকে ফাইনাল কলামে লিখেছি। ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক সুদ ফাইনাল কলামে লিখেছি। অ্যাডমিশন ফিস, সেলস অফ ফার্স্ট বুক, অফিস রেন্ট ব্র্যাকেটে আছে সাবলেট অর্থাৎ অফিসের উপভাড়া। অফিসের উপভাড়া মানে হচ্ছে আমি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য 2 রুম নিয়েছি অফিস ভাড়া অন্যজনের কাছ থেকে, আমার 1 রুম দিয়ে ব্যবসা চালাতে পারতেছি, আর একটি রুম অন্যজনকে ভাড়া দিয়ে যে আয়টি হচ্ছে সেটি হচ্ছে আমার জন্য আয়, এবং আমি যার থেকে ভাড়া নিয়েছি তাকে যদি ভাড়া প্রদান করি সেটি হচ্ছে আমার জন্য খরচ। অফিস রেন্ট হচ্ছে খরচ, অফিস রেন্ট সাবলেট মানে হচ্ছে অফিসের উপভাড়া, যেটা আমার জন্য আয়। সেজন্য এখানে এটা আমি আয়ের দিকে লিখেছি ফাইনাল কলামে। রেজিস্ট্রেশন ফিস নিবন্ধন ফিস, প্রফিট অন সেল অফ অ্যাসেটস সম্পত্তি বিক্রয় জনিত মুনাফা, ইন্টারেস্ট অন স্টক লোন
রেমিটেন্স কমিশন, সেল অফ নিউজপেপার, মিসলেনিয়াস ইনকাম। আমি আজকের যে নমুনা আকারে আয় ব্যয় বিবরণী প্রকাশ করতেছি, সেই আয় ব্যয় বিবরণীতে আমি নমুনা আকারে কিছু ব্যয়ের লেনদেন লিখেছি এবং কিছু আয়ের লেনদেন লিখেছি। এগুলো আবার সমাপনী কাজগুলো করব। যেমন আয়ের চেয়ে ব্যয় কখনো বেশি হয় না। যেমন আপনার কাছে আছে 15 টাকা, আপনি 16 টাকা খরচ করতে পারবেন না, সেজন্য আপনাকে সবসময় আয়টাই বেশি হবে। সেজন্য আমরা কি করবো, আয়ের দিকটা যোগ করেছি সর্বপ্রথম। তারপরে হচ্ছে আয়ে যত টাকা পাবো তত টাকা আমি এখানে ব্যয়ের দিকে লিখে দেব, হিসাব বন্ধ করে দেব। হিসাব বন্ধ করার পরে টোটাল ব্যয়গুলো যোগ করে আমি এখানে টোটাল এক্সপেন্ডিচার করেছি। এখান থেকে যে আমি টোটাল আয় করেছি, সেই টোটাল আয় থেকে যেই টোটাল এক্সপেন্ডিচার বা টোটাল ব্যয় হয়েছে সবগুলো বাদ দিলে যে টাকাটি ডিফারেন্স ফিগার থাকবে, সেটি হচ্ছে আমার উদ্বৃত্ত বা মুনাফা বা আয়, যেটির নাম হবে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে, যেটাকে সারপ্লাসও বলা যাবে। যদি কোনোদিন ব্যতিক্রম হয়, যেমন ব্যয়ের চেয়ে যদি আয়টা কম হয়, সেক্ষেত্রে আমরা টোটাল ব্যয় টাকাটা যোগ করে যে টাকাটি পাবো সেটা আমরা আয়ের দিকে লিখে বন্ধ করে দেব, এবং টোটাল ব্যয় থেকে আয়গুলো বাদ দিয়ে যে টাকাটি পাবো তার নাম লিখবো আমরা এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, আয় অতিরিক্ত ব্যয়। আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, আজকে আমরা আয় এবং ব্যয় বিবরণীর নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ আয় এবং ব্যয়। এখানে শুধুমাত্র আয় এবং ব্যয় আসবে। ডেবিট দিকে সকল প্রকার ব্যয় আসবে মুনাফা জাতীয়, এবং ক্রেডিট দিকে সকল প্রকার আয় আসবে মুনাফা জাতীয় নির্দিষ্ট সময়ের জন্য। এবং আয় থেকে ব্যয়টা বাদ দিলে যে টাকাটি পাওয়া যাবে তার নাম হয় এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এবং আয় ব্যয় থেকে যদি আয়টা বাদ দেয় যে নাম হবে তার নাম হবে এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম। আশা করি আমার প্রদত্ত ক্লাসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং পরবর্তী একটি অঙ্ক নিয়ে আমরা সমাধান করব। পরবর্তী ক্লাসটা দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।